পলাশের দলের সকলেই ছন্নছাড়া। যে যেমন পেরেছে আত্মগোপন করেছে, দেশে অথবা বাইরে। এমনটা একবার হয়েছিল যুগখানেক আগে। 2002 সালে বিরোধী দলীয় নেত্রীর নেতৃত্বে গোটা দেশজুড়ে একটি সন্ত্রাস ও অপরাধীমুক্ত অপারেশন পরিচালিত হয়েছিল, যা অপারেশন ক্লিনহার্ট নামে পরিচিত। কয়েক মাসের এই দেশব্যাপী অভিযানে গোটা দেশের সন্ত্রাস ও অপরাধীরা সিংহভাগ আটকা পড়েছিল বিভিন্ন সংস্থার আইরক্ষাকারীদের থাবায়। তখন দেশটা হয়ে গেল শান্ত। সকল সন্ত্রাসীদের হয় দেশ ছাড়তে হল, অথবা দলধ্বংস। তখনই একবার হামলা হয়েছিল রাজন আজগরের কারবারে। কিন্তু তখন তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। পলাশ তখন বেশ ছোট। কিন্তু এবার গোটা পরিস্থিতি অনুকূলে আইনসংস্থা থেকে শুরু করে দালাল নেতাগণ তবু এক জয় আর নিজের ঘরে পালা এক মির্জাফর পলাশকে ধ্বংস করে ছেড়েছে। রিমি কাপড় আয়রন করছে ঘরে। রাত 11টা। হামজা সোফায় বসেছিল। চোখ দুটো বোঝা। বহুকাল রাতে ঘুমানো হয়নি। এটা অবশ্য অল্প ভুল। রিমিকে জড়িয়ে নিলে মেয়েটা যখন নিশ্চিন্তে ওর বুকে মাথা লুকাত ছোট্ট কবুতর ছানার মতো, তখন দুনিয়াদারির ঝঞ্ঝাট আপাত একরাত ভুলে সে ঘুমিয়েছে বারবার। তবে সেসব অনেকদিন আগের কথা। বহুদিন মেয়েটা তার কাছে তো আসে, কিন্তু সেই কাছে আসাতেই যেন যত দূরত্ব। তাতে সংশয়, ঘৃণা অথবা দ্বিধার সমন্বয় ছাড়া কিছু নেই। ভেতরটা প্রশ্ন করে ওঠে, হামজা তুই কি ভুল করিসনি? করলেও ভুলটা কি? শত্রুকে ঘরে তোলা। ওইটুকু একটা পুচকে নিঃসঙ্গ মেয়ে আমার শত্রু। এটাও নতুন বোকামি তোর। যার মনে তোদের জন্য সেই শুরু থেকে বেহিসেবি ঘৃণা, সে কমজোর হোক, তবু মনে রাখতে হবে সে তোর বিরুদ্ধে যে কোনো কিছু করতে পারে। আর অন্তত এ কারণে হলেও শত্রুকে ছোট করে দেখতে নেই। জেনে বুঝে কেন? আমার রেপুটেশন বজায় রেখে সবটা বদনাম আর্মিনের ওপর বয়ে নিয়ে যেতে আমার ওকে জয়ের বউ হিসেবে মেনে নেয়ার বিকল্প ছিল না। আমি যখন জয়ের বউ হিসেবে ওকে মেনে নিতে বিন্দুমাত্র দ্বিধা করিনি, তখন মানুষ আমার ওপর সন্তুষ্টিতে গোটা পাপটাই আর্মিনকে নিবেদন করেছে। এটা ট্রিক্স অর পলিটিক্স, হোয়াট এভার। তাছাড়া ও এখন যা করছে তার সবটাই আমার নাগালের ভেতর। এ বাড়ির বাইরে থাকলে আরও অনেক কিছুই করতে পারত। চরম জেদি আর চতুর মেয়ে লোক। ওর প্রতিটা বোকামির মতো দেখতে কর্ম ওর পরিকল্পিত। তাহলে ওকে সরিয়ে দে। ওর এত ক্ষতি করেও তো দমেনি, ওকেই সরাতে হবে। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনী বইতে কি লিখেছিলেন জানিস? মানুষের যখন পতন আসে, তখন পদে পদে ভুল হতে থাকে। হামজা একটু সপ্রতিভ হল, উত্তেজিত হল, ক্ষেপে উঠল, আবার নিভে গেল। সে শান্ত মানুষ। আস্তে করে শুধু বলল, জয় মানবে না। তুই জয়ের পরোয়া করিস? হামজা নিজের দুহাতের তালু মেলে দেখে, এরপর মৃদু হাসে, এই দুহাতে গড়েছি জয়কে। এই হাতে ওর ঘাম মুছে দেওয়ার শক্তি থাকলেও ওকে মিটিয়ে দেবার শক্তি কি আছে? থাকতে হবে। দরকার পড়লে ওর শেষ নিশানটুকুও মিটিয়ে দেবার শক্তি চাই হাতে। পেতে হলে দিতে হয়। ক্ষমতায়নের পথে ও হোক তোর প্রথম বিসর্জন। হাঁপিয়ে ওঠে হামজা নিজের সাথেকার এই ভয়ানক আলোচনায়। জোরে জোরে শ্বাস ফেলে জয়কে ডাকে, জয় ও জয়। জয় বেরিয়ে এলো রুম থেকে। হামজা জয়ের মুখের দিকে তাকিয়ে অস্থিরতা অনুভব করে। লোকে বলে জয়ের ওই শক্ত কাঠামোর মুখটা নিষ্ঠুর, হামজা তাতে শুধুই মায়া দেখেছে।
জয় খেকিয়ে উঠল, কি সমস্যা? ঘরে বউ নাই, আমায় ডাকাডাকির কি আছে? গম্ভীর হয় হামজা, বসো। জয় বসল না, চিৎপটাং হয়ে শুয়ে পড়ল হামজার কোলে। হামজা কাঁধ এলিয়ে সোফায় বসে চোখ বুজে প্রশ্ন করে, আমার যদি তোকে কোনোদিন বলি দিতে হয়? হো হো করে হেসে উঠল জয়, কোনো দেবীর নামে? কোনো দেবীর নামে বলি হতে পছন্দ করবি তুই? জয় জবাব না দিয়ে উঠে নিচের দিকে ঝুঁকে বসে হামজার পাশে, পেরেশান কোনো কিছু নিয়ে। হামজা তাকিয়ে থাকল কিছুক্ষণ জয়ের দিকে, তারপর সামান্য হাসল। জয় গান ধরল, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। সুর থামিয়ে বলল, অতএব বেঁচে থাকা ইজ ইকুয়েল টু বোকাচুদামি। যার নেশা আমার নাই। কবে দিচ্ছ বলি? হামজা চুপচাপ বসে থাকে। তার আর জয়ের মাঝে কোনো দেয়াল নেই, যা সব সরাসরি। তাদের সম্পর্কের ঐতিহ্য একটাই, সেখানে কোনো লুকোচুরি নেই। সামনে কঠিন দিন, খুব কঠিন। হামজা জয়কে বলে, তুই এখন বের হবি তো? জয় তখন একটা টেনিস বলে রেড টেপ জড়াচ্ছে। হামজা উঠে গিয়ে জয়ের দুটো ওষুধ ও পানি আনল। গম্ভীর হয়ে বলল, এ দুটো খেয়ে নে, আমি রুমে যাব। যাও, আমি খাচ্ছি। মারি চাপে হামজা, কানসারার পর মারব একটা, শুয়োর। আমার সামনে খাবি, শরীর এখনো একটু গরম। গলা বসে আছে। ধর, নে। বাড়িটা গা ছমছমে। একসময় বেশ লোকজনে ভর্তি ছিল। আজ নেই। তারা কেউ চলেটলে যায়নি, এক একে করে পরপারে পৌঁছে গেছে। কি ভয়ানক! তুলির জীবনের কি ব্যবস্থা হবে, কে জানে। হামজা এখন অন্য তালে বেসামাল। জয় ঘরে যায়। অন্তু ডানকাত হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে ডাকে অন্তুকে। অন্তু এক ডাকে উঠে বসে, জয় বলে, চলো ঘুরে আসি। কোথায়? শহর ঘুরে আসি। মধুচাঁদে তো গেলাম না, আজ চলো যাই। অন্তু বোঝে, জয় অকারণে ঘুরতে যাচ্ছে না। বের হবার আগে জয় একটা চুড়ির বাক্স রাখল ড্রেসিং টেবিলের ওপর, এ দুটো হাতে লাগাও। কেন? জয় শুধু ঠান্ডা চোখে তাকালো একবার। কোনো জোরজবরদস্তি নেই। অন্তু মুচকি হাসল গোপনে। ভয় ও গোলামি দুটোই আপেক্ষিক। ভয় পেলে মানুষ ভয় দেখাবে, গোলামি করলে কেউ কারো মালিক হতে পারবে। ভয় না পেলে লোকে ক্লান্ত হয়ে আর চেষ্টা করবে না। গোলামি না খেটে যদি কেউ জান দেয়া কবুল করে, অধিকাংশ ক্ষেত্রে তার জান নেয়া হয় না, গোলামি খাটানোরও প্রবণতা কমে আসে সেক্ষেত্রে। এই খেলায় অন্তু জিতে গেছে এতদিনের প্রচেষ্টায়। জয় ও হামজা দুজনের বদ্ধ ধারণা জন্মেছে, অন্তুকে জোর করে থামানো অথবা রাজি করানো যায় না। জয়ের এই বাপ্পারাজ টাইপ ভাব দেখে অন্তুর মুখ বিকৃত হয়ে এলো। চোখ উল্টে মাথা ঝাঁকাল। জয়ের ভালো ভাব দেখলে অন্তুর শুধু একটাই কথা মাথায় আসে, পেছনে মেরে বালুর শেক। চুড়িগুলো চোখ ধাঁধানো সুন্দর। চিকন স্বর্ণের দুটো চুড়ি। অন্তুর ফর্সা হাতে চোখ কাউড়ছিল। জয় গম্ভীর মুখে দেখল তা। বাথরুমের ফেইকরুফ থেকে একটা সাদা ধবধবে কাপড়ে মোড়া কিছু একটা বের করল জয়। তাতে একটা হাতে ব্যবহারের মতো ছোট চকচকে কুড়াল। রাস্তায় হাঁটতে হাঁটতে অন্তু জিজ্ঞেস করে, এটা কি কাজে ব্যবহার করেন? করিনি এর আগে।
তাহলে রেখেছেন কেন? আমানত। আমানত না ঠিক, হাত বদল হয়ে আমার কাছে চলে এসেছিল মালটা। কার? কারও হবে। অন্তুর কৌতূহল হয়, কে সে? দায়সারা জবাব দেবেন না আমার প্রশ্নের। জয় লুঙ্গি খুলে প্যান্ট পরতে পরতে জবাব দেয়, এক নারী। অস্পষ্ট শুনতে লাগে, কারণ শার্টের প্রান্ত তখন দাঁত দিয়ে চেপে ধরেছিল। অন্তু অবাক হয়। জয় কখনো কোনো মেয়েকে এমন সম্মান দিয়েছে তা অন্তুর জানা নেই। সেই জিজ্ঞেস করে, নারীটা কে? অন্তু ভ্রু কুঁচকে মিষ্টি, এই আপনার আগেকার প্রেমিকা টেমিকা হবে নাকি? জয় হাসল, তার মধ্যে সেই সব সিস্টেমই নেই। তার সাথে যে সময় দেখা হয়েছিল তখন আমার ভেতরেও প্রেমপীড়িতির সিস্টেম ছিল না। অন্তু ভ্রু নাচিয়ে ঠোঁট উল্টায়, তবু বিশেষ কেউই হবে। নয়তো আপনার মতো লোক কাউকে এতখানি সম্মান তো দিতে পারে না। তোমাকে দেয়নি? অন্তু শব্দ করে হেসে উঠল, তাতে অজস্র বিদ্রূপ ঝরে পড়ল, তা দেননি আবার? দিয়েছেন তো। জয়ের মুখটা চেক চেক প্রিন্টের লালসাদা গামছায় বাঁধা। জয় গাড়ি নিল ক্লাবের ওখান থেকে। অন্তু দেখল, সেই দুর্গের মতো ক্লাবঘর পুড়ে ধ্বংসপ্রায় হয়ে গেছে। কবির সাথে যেতে চাই, ভাই আমি যাই আপনার সাথে? তোর শ্বশুরের বিয়ে খাইতে যাচ্ছি, শালা। সাথে গিয়ে মুরগির রানে কামড় বসাবা? ভাই আমি ড্রাইভ করব, আপনি আর ভাবি বসে থাকবেন। আপনার তো শরীর খারাপ। ন্যাকামি করিস না, বাপ। বাসায় যায়ে 2 প্যাগ মাল খেয়ে শুয়ে পড়, যা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কবির তবু পেছনে ডাকে, ভাই আপনি ভাবিরে নিয়ে একা একা যাবেন। পরের বার তোর বউটারে দিস সাথে। আজ নিজেরটা নিয়ে ঘুরে আসি। গুড নাইট। গাড়ি চলছে, যেন ঘোড়া ছুটেছে। অন্তুর পরাণ যায় যায়, মনে হচ্ছিল রকেট ছুটেছে। অন্তুর চুলগুলো পতাকার মতো উড়ছিল। অন্তু চিৎকার করল, এত জোরে কোনো মানুষ গাড়ি চালায়? আমি নিশ্চিত এই গুণের জন্য মাঝে মধ্যে আপনার শরীরের ফাল্লা উড়ে যায়। আস্তে চালান বলছি, অথবা এক্ষুনি এই মাঝ রাস্তায় নেমে যাব। পাগল লোক। জয় গা কাঁপিয়ে হো হো করে হেসে উঠল। গাড়ির বেগ আরও বাড়াল। অন্তু বিতৃষ্ণায় আর কথা বলল না। জয় গাড়ির বেগের সাথে মিলিয়ে গান ধরল, ওই ঝলমলে রোদ আকাশে, তুমি আমি উড়ি বাতাসে। অন্তু কপালে হাত চেপে বসে রইল। অন্ধকার আকাশ, যেখানে চাঁদ অবধি নেই। এই রকম এক মাঝরাতে এমন ঝলমলে সূর্যের গান কেউ ভাবতে পারে? তাও আবার কি এক উদ্ভট গান। গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে আর শীষ দিচ্ছে। খানিক পর স্পিড কমল। অন্তু একটা কথাও বলল না। ও কমাতে বলেছিল বলে আরও বাড়িয়েছিল স্পিড। এবার স্পিড স্বাভাবিক রেখে গলা ছাড়ল জয়। এই ভাঙাচোরা বুক নিয়ে, অবাধ্য অসুখ নিয়ে, স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে। কুয়াশা ধোয়াশা ভরা রাস্তাতে নেমেছে বাজপাখি খালি হাতে। কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুজে। 2 পৃথিবী কিসের চাহিদায় ঘরছাড়া। 2 পৃথিবীই কোনো চাওয়া পাওয়ায় দিশেহারা। গা শিউরে ওঠা জয়ের গলার সেই টান সনসনে বাতাসের সাথে দিকবিদিক বাজিয়ে ছুটে চলল। গাড়ি চলছে। গরমের রাতে চলন্ত শীতল বাতাস বেশ লাগছিল গায়ে। অন্তু চারপাশের ঘন অন্ধকারে হারিয়ে যেতে চায়।
পাশে বসে আছে স্বয়ং এক প্রেহেলিকা পাপ। অনবরত শীষ দিচ্ছে আর গাড়ি চালাচ্ছে। কখনো কখনো স্টিয়ারিংয়ে আঙুল বাজিয়ে গুনগুন করছে। একসময় একদম নির্জন গ্রামের দিকে চলে এলো। অন্ধকার রাস্তা, দূরদূরান্ত অবধি আলো নেই। জয় গাড়ি থামালো। না, বউ, আর পারছি না, সরি। রাত হলে আমার শরীরে সংগ্রামের আগুন জ্বলে। তাকে নেভাতে মাল ঢালতেই হবে পেটে। পেছনের সিট থেকে মদের বোতল তুলে শব্দ করে কর্ক খুলল। তারপর এক হাতে যতটুকু চালানো যায় ততটুকু গাড়ি চালিয়ে আরেক হাতে বোতল মুখে ঠেকিয়ে গিলতে লাগল। উৎকট গন্ধ নাকে লাগছিল। মদ খেয়ে গাড়ি চালাচ্ছে লোকটা, এই নির্জন রাত, তার ওপর গাড়ি চলছে ধীরে। যে কোনো বিপদ হতে পারে। অন্তুর ভয় লাগছিল খুব। নিজের বোকামির ওপর ধিক্কার আসছিল। সে কি ভেবে জয়ের সাথে আসতে রাজি হল সেটাই বুঝতে পারছিল না। এই লোক আসলেই অযথা ঘুরতে বেরিয়েছে, ফুর্তি করতে বেরিয়েছে। অন্তু খানিকক্ষণ চুপ থেকে আর পারল না, কড়া স্বরে বলল, বোতলটা ক্যারে নিয়ে আপনার মাথায় ভাঙ্গি, তার আগে গেলা বন্ধ করুন। বেহেড হয়ে যাবেন যখন তখন, সেই অবস্থায় একটা দুর্ঘটনা ঘটাতে চান? আমার বেহেড হওয়া এত সস্তা না, ঘরোয়ালি। কেমন মাতাল মাতাল জড়ানো কণ্ঠে বলল, আজ তোমাকে খুব আদর করতে মন চাচ্ছে, বুঝলে? ইভেন রাইট নাও। গাড়ির ভেতর বউয়ের আদর, আহ, ভাবা যায়? বলেই মদের বোতলটা সিটের ওপর রেখে অন্তুর দিকে হাত বাড়াল। বোতলের তরল গড়িয়ে পড়ে পুরো গাড়িতে বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়ল। অন্তু ঝাড়া মেরে জয়ের হাত সরিয়ে দিয়ে চিবিয়ে বলে, আপনি বেহেড হয়ে যাচ্ছেন। আমি এই রাস্তায় অন্তত আপনার জুলুম মেনে নেব না। না নিলে তাতে আমার কি? আবার হাত বাড়াল। অন্তুর চোয়ালে আঙুল বোলাল। অন্তু চুপ করে বসে থাকে। ওকে জ্বালানোই মূল উদ্দেশ্য জয়ের আপাতত। কাজ পাচ্ছে না কোনো। রাত 2টো বাজল গন্তব্যে পৌঁছাতে। বিশাল গাং। চাঁদহীন আকাশের নিচে অত বড় গাং রহস্য ছড়াচ্ছিল। আশপাশ শ্মশান। তখনই জয় নামল, পাশেই একটা শ্মশান আছে। যাবে? অন্তু ভ্রু কুচকাল। একদম স্বাভাবিকভাবে নামল জয়। ওর মনের কথা বুঝল যেন, কি ভাবছ? বললাম তো, আমি সহজে বেহেড হই না। ওই শালা মালো জোচ্চোর। টাকা দিয়ে কিনে খাই, অথচ মাতাল করে না আমায়। শ্মশানে যাবে তো চলো ঘুরে আসি। কেন যাব? আপনাকে দাফন করতে। জয় খুব কাছে এসে দাঁড়ালো, ফিসফিস করে বলল, শ্মশানে মরা পড়ায়, দাফন করে কবরে। মদ খেলাম আমি, মাথা গুলিয়ে গেছে তোমার? সব ঠিকঠাক তো, ঘরোয়ালি? বিশ্রী গন্ধ জয়ের শরীরে। শার্ট ভিজে গেছে মদে। অন্তু ধাক্কা দিল, সরে দাঁড়ান। এই, আপনার গাড়িতে ডিও নেই? থাকলে স্প্রে করে আসুন। আপনার মতো খাটাসের সাথে হাঁটতে পারবো না। দুর্গন্ধ। এক চড়ে দাঁত ফেলে দেব, শালি। তোমার বাপেরা আশেপাশেই লুকিয়ে আছে হয়তো। তুলে দিয়ে আসব? চলুন, তুলে দিয়ে আসুন। আপনিও যা ওরাও তাই। খালি পার্থক্য হল, আপনার একটা তথাকথিত হালাল পরিচয় আছে, ওদের নেই। জয় অন্তুর হাত মুচড়ে ধরে কাছে টেনে নিয়ে এলো। হাঁটতে খারাপ লাগছিল না। পরিবেশটা ভয়ানক সুন্দর।
অন্ধকারে গাঙের পানি কালো দেখাচ্ছে, গাছগুলো যেন কাঁচা রাস্তার দুধারে জীবিত সব সারি ধরে দাঁড়িয়ে। ওরা ক্ষেতের মাঝ দিয়ে হাঁটছিল। দুপাশে ধানের ক্ষেত। অনেকক্ষণ পর অল্প পকেট থেকে ছোট্ট একটা বডি স্প্রে বের করে শরীরে লাগালো জয়। তারপর আবার চলতি পথেই হিপফ্লাস্কে চুমুক দিচ্ছিল। অন্তু একবারও জিজ্ঞেস করেনি কোথায় নিয়ে যাচ্ছে জয় ওকে। নিঃশব্দে হেসে জিজ্ঞেস করল, ঘরোয়ালি, একবারও তো জানতে চাইলে না কোথায় নিয়ে যাচ্ছি। অন্তু হাসল, এই জগতে আমার হারানোর মতো কিছু নেই, সুতরাং পিছুটান নেই। আছে জানটা। অথচ পিছুটান না থাকলে জান হারানোর স্বাভাবিক ভয়টা থাকে না মানুষের। জয়ের মনে হল সে আবারও নিজের গুণগুলো তার ঘরের বিরোধীর বৈশিষ্ট্যে খুঁজে পেল। বেসিক ফিচার সব জয়ের, আর মিলেও যায় সবগুলো। অন্তু বলে চলে, আর কি ক্ষতি করতে পারেন আপনি আমার? তোমার আমাকে ভয় লাগে না? গম্ভীর হল জয়। না, লাগে না। আগে লাগতো, বিয়ের আগে। পরে আর লাগে না। অন্তু ভালোভাবে দেখল, সে কখনো কাঠের বাড়ি দেখেনি। দাঁড়িয়ে আছে তেমন একটা বাড়ির সামনে। একটা বাগান বাড়ি। অন্তু মনে হল, এটাই কি আমির নিবাস? চারপাশে মাঠ। প্রাচীরের ভেতরের বাগানটা বড়। সেখানে শুধু গাছ আর গাছ। পেছনে অল্প কিছুটা মাঠ, তারপর বয়ে গেছে গাংটা। অন্ধকারে অদ্ভুত লাগছিল গোটা পরিবেশটা। জয়কে জিজ্ঞেস করল, এটা কি আপনাদের বাড়ি? না। আমার বাপদাদারে কি পাগলে থাপাইছিল যে এইরকম ঝোড়জাতার মধ্যে বাড়ি করতে আসছিল? এসো, প্রাচীর টপকাতে হবে। আশ্চর্য, আমরা কি চুরি করতে যাচ্ছি? যাব না আমি, দরকার পড়লে তবুও প্রাচীর টপকাতে পারব না। থাপ্পড় মারি একটা। সময় নষ্ট না করে যা বলতেছি সেইটা করো। আমি উঠায় দিচ্ছি। অন্তু গাঢ় হয়ে দাঁড়িয়ে রইল, আমি প্রাচীর টপকাতে পারব না। আমি এমন একটা প্রয়োজন দেখছি না যে এখানে ঢুকতেই হবে। মাগী মানুষ এত তারা। শালির মেয়ে সবসময় ধৈর্যের পরীক্ষা নিতে খাতা রেডিই রাখে। জয় এক লাফে প্রাচীর টপকে ফেলল। সেই শব্দেই পাহারাদার সতর্ক হল। এরপর যেই গেট খুলতে গেল, অমনি রাইফেল হাতে দারোয়ান উঠে দাঁড়াল, এই শালা ক্যাডারে, থামো, শালা মাগির চেংড়া। বুক ঝাঁঝরা কইরা দিমু একদম। হামজা লোক নিযুক্ত করেছে, তা জানত জয়। তবে সেই লোক যে জয়কেও চেনে না ঠিকমতো, এ তো মুশকিল। জয় বোঝানোর চেষ্টা করল, বশির ভাই, আমি। লোকটা বিনা নোটিশে চট করে গুলি চালাল। শর্ট রেঞ্জের ডাবল বুলেট রাইফেল, দূরত্ব বড়জোর 1 গজ না, বুলেট একটু ছুঁয়ে গেলেও জয় আমিরের মৃত্যু নিশ্চিত। গুলি সে তাক করল জয় আমিরের বুকের বা পাশটা। লোকটা ভুল যেটা করল, গুলি ছোড়ার আগে রিলোড করল একবার, এবং শব্দটা কানে যেতেই জয় নিচু হল। গুলিটা লাগেনি দেখে বশির আবার গুলি চালাতে প্রস্তুত। জয় বকে উঠল, রাইফেলটা তোর শাওয়ার মধ্যে ভরে দিই, শালা খানকির বাচ্চা। কাউকে ভেতরে যেতে দেবার অনুমতি নেই। সে কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে হামজার মনোযোগ আয় করতে চায়। দ্বিতীয় গুলিটা চালাল বশির। অন্ধকারে নিশানাচ্যুত হয়ে গেল। জয় প্লেস ক্রস করে এগিয়ে এসে হাতটা চেপে ধরল বশিরের, ভ্যাড়াচ্চোদা, তোর মাইরেশালা গুলি চালাবা, দেখে শুনে চালাও সম্বন্ধীর চেংড়া। তোর আব্বা যে দাঁড়ায় আছি,
হুশ করে ফায়ার করবি তো। রাইফেলটা ক্যারে নিয়ে লোকটাকে মাটিতে ফেলে মুখের ওপর পায়ের হাইবুটটা চেপে ধরল। স্যাঁতস্যাঁতে মাটিতে বশিরের মুখটা গ্যারে যাচ্ছিল, গা ছমছমে ভোঁতা গোঙানির আওয়াজ করছে বশির, দম আটকে আসছে। জয় তবু পা তুলল না। অনেকক্ষণ মাটিতে মাথাটা চেপে ধরে রইল জুতো দিয়ে। আনুমানিক মরার অল্প আগে ছেড়ে দিল। উবু হয়ে বসে বলল, আমি জয়। জয় আমির। এরপর ফায়ার না শুনে তারপর করবি, শালা নটকির পুতো। লোকটা উঠে দাঁড়াতে পারল না, তবু এবার হাত উঁচিয়ে সালাম ঠুকতে চেষ্টা করল। জয় চাবিটা নিয়ে গেটটা খুলে দিল। অন্তু দৌড়ে ভেতরে ঢোকে। কি হয়েছে আবার ভেতরে? গুলি চলল যে। বেঁচে আছেন? জয় আলগোছে হাসে, মরিনি এখনো। অন্তু বলল, তাহলেই হলো। আমার আবার ফিরতে হবে এখান থেকে, একা তো যেতেও পারবো না আপনি ছাড়া। জয় হো হো করে হেসে উঠল। অন্তু হাত ধরে কাদা পার করিয়ে গেইট আটকে ভেতরে এগিয়ে গেল। দরজায় কড়া নাড়ল। দরজা খুলল মিনিট দুয়েক পরে। অন্তু অবাক হয়ে যায়। রূপকথা মিষ্টি হেসে অন্তুর হাত ধরে, কেমন আছো মিষ্টি মেয়ে? জয় বুট পরেই ভেতরে ঢুকছিল, রূপকথা চেঁচালো, খবরদার কাদা পায়ে ঢুকবে না, জয়। জুতো খোলো। জয় সারেন্ডার করার মতো দুহাত উঁচু করে জুতো খুলল। বাড়ির ভেতরটা আলো আধার। অন্তু সেই আধারে দেখে কেউ সোফায় বসে আছে। সেন্টার টেবিলের ওপর ল্যাপটপ। সে তাতেই কিছু কাজ করছে এবং ল্যাপটপের আলোয় মুখটা অর্ধেক দেখা যাচ্ছিল। পরাগ আজগর না? হ্যাঁ তাই তো। সে আর রূপকথা এখানে কি করছে? জায়গাটাই বা কোথায়? বিছানায় শুয়ে অল্প একটু চোখ লেগে গেছিল হামজার। আচমকা জেগে উঠল। রিমি বিছানার এক কোণে জানালার ধারে বসে আছে। হু হু করে এসির ঠান্ডা বাতাস আসছে, তবু জানালার কাচ খুলে রেখেছে। আন্দাজ করা যায়, রাত প্রায় শেষ। আজকাল রাতটা বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে, তবে কোনো ভাগেই ঘুমের সুযোগ নেই। হামজা এদিক ওদিক তাকাল। গলাটা ঘেমে ভিজে গেছে। ফতোয়াটা চিটচিট করছে। এসির হাওয়া বেরিয়ে যাচ্ছে বাইরে। আনমনে বসে থাকা রিমিকে আধারে অদ্ভুত লাগছিল। হামজার কপালে চিরবির করে উঠল। ঘুমের প্রচণ্ড ঘাটতি পড়ে গেছে কিছুদিন। উঠে বসতেই প্রথমত জয়ের চিন্তা মাথায় এলো। পাগলটা কি করছে কে জানে। রিমি জানালা থেকে মুখ না ফিরিয়েই বলল, উঠলেন কেন? কিছু চাই? তুমি ঘুমাবে না? ঘুম আসছে না। এভাবে শরীর খারাপ করতে চাও? রিমি কিছুটা সময় নিয়ে বলল, গতকাল আব্বু কল করেছিল। তোমার চাচার লাশ তো এখনো মর্গে, বাড়িতে আনলে নিয়ে যাব, দেখে আসবে। যেতে চাইনি তো। তাতে কি? কাকা তো। দেখতে যাবে না শেষবার? রিমি স্লান হাসল, তা কেমন যেন দেখালো। উদাস স্বরে বলল, আপনার মস্তিষ্ক এত ধারালো আর জটিল, হামজা। হঠাৎ কথা? এখনকার কথাই চিন্তা করুন না। আমি শুধু বললাম, আব্বু কল করেছিল। ব্যাস, গোটা কাহিনীটা মুখস্থ পড়ার মতো বুঝে তার উপস্থিত জবাব দিয়ে দিলেন। ঠিক যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হামজা হাসে, বোকা বেগম।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাও স্বয়ং মানুষের বুদ্ধিমত্তার সামান্য অংশ মাত্র। রিমি চমকাল। কিছুক্ষণ চুপ থেকে আনমনে বলল, আপনাকে আমার আজকাল ভীষণ ভয় করে। বুঝি। তবে তার যুক্তি নেই। ফিরে তাকায় রিমি, নেই। আমি তোমার জন্য ভয়ঙ্কর না। নারীদেরকে আমার ভয়ও নেই, ভরসাও নেই। আমি বিশ্বাস করি, নারী মমতাময়ীর জাত। ওদেরকে আদর ও মমতায় ভিজিয়ে থামাতে হয়, অথবা কৌশলে। যতক্ষণ না তারা নিজের গণ্ডি পেরিয়ে পুরুষের কাজে বাগড়া দিতে আসে। তবু যথাসম্ভব খোলাখুলি জখম করতে নেই। করলে কি? ওরা কুচক্রী হয়ে ওঠে। আর একজন কুচক্রী নারী যদি কোনো ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে, সারা দুনিয়া একাকার হয়েও তার সমাধান দিতে পারে না। রিমির মনে হল, তার নিখুঁত উদাহরণ যেন আরমিন। এই লোক পারিপার্শ্বিকতা সব বোঝে, তবু অনড়। অন্ধকারেই হামজার ভরাট, বলিষ্ঠ, বুদ্ধিদীপ্ত মুখটার দিকে চেয়ে রইল। এরপর জিজ্ঞেস করল, আমি বুঝি না কেন আপনাকে একটুও? আপনি আসলে কোন দিকে এগোচ্ছেন? আমি দিক ঠিক করি চলতি পথে। যখন চলতে শুরু করেছিলাম তখন কোনো গন্তব্য বা পথ ঠিক করে রাখিনি। শুধু একটা পণ করেছিলাম, এ পথচলা মৃত্যুর রোধ ছাড়া থামাব না। মাঝপথে যা পেয়েছি, সব কুড়িয়ে নিয়েছি। এখনো ঠিক সেইভাবেই চলছি। সামনে যা পাবো, তা হাত ভরে কুড়িয়ে নেব। থামব কোথায়, তা অজানা। সামনে রাস্তা বন্ধও তো থাকতে পারে। তার বউ বুদ্ধিমতী হয়ে উঠছে। হামজা আওয়াজহীন হাসে। কেউ একজন বলেছিলেন, যতদূর রাস্তা দেখা যায়, ততদূর অন্তত এগিয়ে যাও, পরের পথ সামনে পৌঁছাতে পৌঁছাতে পেয়ে যাবে। মানুষ অভিযোগ জনসম্পন্ন প্রাণী। পরিবেশ যাই হোক, তারা মানিয়ে নিয়ে বাঁচতে জানে। রিমোট তুলে এসিটা অফ করে দিল। জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। শেষ রাতে ঘর ঠান্ডা হয় এমনিই। রিমি জানালার দিকে পিঠ করে দেয়ালে হেলান দিয়ে বসে। কেমন ভঙ্গুর স্বরে বলে, হামজা, আপনি কি জানেন, আমি আপনার এক অপূরণীয় রকমের ক্ষতি করেছি? এবং সেটা ছিল আপনার শাস্তি। হামজা ভ্রু জোড়ায়, শাস্তি? বিশাল শাস্তি। হামজা দাড়িতে হাত বুলায়। রিমি অদ্ভুতভাবে হাসে, আপনার দুটো নিষ্পাপ সন্তান খেয়েছি আমি। যদিও আমি জানি না, পাপী বাপের সন্তানেরা নিষ্পাপ হয় কিনা। শেষের দিকে নারীকণ্ঠটা কেঁপে ওঠে রিমির। হামজা নিথর হয়ে বসে রইল অনেকক্ষণ। তাকে থমকাতে, চমকাতে দেয়া যায় না। আজ যেন বিমূঢ় হয়ে গেছে। বেশ খানিক পর হামজা গা ঝাড়া মেরে রিমির কাছে এসে দুই বাহু চেপে ধরল, গলার স্বর বর্বর হয়ে উঠল, কি করেছ তুমি? রিমি ফুঁসে ওঠে, আমি আপনাকে পুরুষত্বহীন করে দিয়েছি। একবার নয় দুবার। শুনেছি, পুরুষ পরিপূর্ণ হয় তার শৌর্য সন্তান দ্বারা। আমি আপনাকে তা থেকে বঞ্চিত করেছি। কারণ যে অন্যের সন্তানের প্রতি সামান্য মানসিকতাবোধ রাখে না, তার নিজের বাপ হবার অধিকার নেই। আমার তো এইটুকু ভরসাও নেই আজ আপনার ওপর, যে আপনি ক্ষমতার লড়াইয়ে আপনার নিজের সন্তানকেও কোথাও বাজি রেখে ঘরে ফেরেন। কথা শেষ করতে পারে না রিমি, হিচকি উঠে গেল গলার কাঁপুনিতে। হামজার নিঃশ্বাসের আওয়াজ হিংস্র হয়ে উঠছিল। হতবাক হয়ে গেল সে। এ কাকে দেখছে সে? এটা তার রিমি নয়। কার আছর লেগেছে তার নমনীয়, বোকা রিমির গায়ে? ক্ষিপ্র শ্বাসগুলো বিক্ষিপ্ত স্রোতের মতো আছড়ে পড়ছিল রিমির ওপর। বুকের ওঠানামা বেড়ে গিয়েছিল নিঠুর মানবটার।
রিমি ভেজা চোখেও তা দেখে এক প্রকার জিতে যাওয়ার সুখ ভেসে উঠেছিল। সে পেরেছে, সে একটু হলেও পেরেছে তার ঘরের দুর্যোধনের অশান্তির কারণ হতে। অথচ সে একসময় লোকটাকে পাগলের মতো ভালোবেসেছিল, আজকের কথা বলতে পারে না। আজ তার অনুভূতিরা হামজার ওপর আজব রঙের অংশটা। হামজা ঝাঁকি মারল রিমিকে ধরে, দুটো সন্তান এসেছিল তোমার পেটে? আমার সন্তান, দুটো সন্তান। হামজা দুহাতে মুখ ঢেকে অস্থির হয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে। রিমি চাপা ক্ষোভে ফুঁসে উঠল, হ্যাঁ হ্যাঁ, আর তাদের আমি খুন করেছি। এরপর ঝোড়ো করে কেঁদে উঠল তার মাতৃচিত্ত, এই দুই হাতে ধ্বংস করে দিয়েছি তাদের। তারা জানুক, আপনার মতো একটা নিষ্ঠুর বাপি নয়, শুধু একটা নিষ্ঠুর মাও আছে তাদের। হামজার সৌম্যশ্যাম শরীরটা ভিজে উঠেছে। একটানে ফতোয়াটা খুলে ফেলল। সুস্থির পুরুষটির মাঝে অস্থিরতা বড্ড বেমানান। যে লোকটা নিকটাত্মীয়দের মৃত্যুতে অনড়, পাথুরে, সেই লোকটা যখন ছোট্ট রিমির এক বিমূর্ত নিষ্ঠুরতায় এমন পাগলপাড়া হয়ে ভঙ্গুর হল, রিমির কাছে ভীষণ আজব লাগছিল। সে মুখে দুহাত চেপে হু হু করে কেঁদে উঠল। প্রতিটা ক্ষণে তার নারীহৃদয় ক্ষরণ চলে, প্রতি মুহূর্তে সে জ্বলন্ত চিতায় দগ্ধ হয়। এত উৎপীড়ন হুট করেই যেন নাজিল হয়েছে তার জীবনে, আর পথ দেখানোর জন্য আরমিন। ভুল সঠিক জানে না, শুধু রিমি জানে, আরমিন বিশেষবিশেষ এক চরিত্র, যাকে এড়ানো যায় না। আরমিনের প্রতি অদম্য ঝোঁক অনুভূত হচ্ছিল। ওই মেয়েটার প্রতিটা কথা অব্যর্থ তীর। আরমিন বলেছিল, রিমি, আপনি দেখবেন, এই সমাজের ক্ষমতাসীনেরা একই ঘটনার প্রেক্ষিতে নিজের ও সাধারণ মানুষের ক্ষেত্রে রাত ও দিনের মতো দুই রকম ধর্মের খেলা দেখাবে। রাজার ছেলে লাউ চুরি করলে হাত কাটার বিধান নেই, রিমি। এই হামজা ও জয় প্রতিক্ষণে তাই তো দেখায়। রিমি অবাক হয়। সে রাজনৈতিক পরিবারে জন্মেও কখনো মানুষ ও সমাজের গঠনগত দিক নিয়ে এমন ভাবনায় অবতীর্ণ হতে পারেনি, যেসব আরমিন ভাবে ও করে। সুতরাং ক্ষেত্র মানুষের জীবনধারা ঠিক করে না, মানুষের নিজস্বতা বরং এক একটা ক্ষেত্রকে বেছে নেয়। জয় পরাগকে বলেছিল, উনাকে নিয়ে বাইর হয়ে যান আপনি। রূপকথা দৃঢ় স্বরে বলে উঠল, আমি কোথাও যাব না, জয়। তুমি আমাকে ঠিক কতটা ফুটবল ভাবো? জয় জবাব দেবার প্রয়োজন মনে করল না। মহিলা মানুষকে লাই দেবারও নয়, আবার তাদের সামনে বাহাদুরি দেখানোরও নয়। এমনিতেই ওরা পুরুষের অধীনস্থ, ফুটবল, অবলা। তাদের ওপর বাহাদুরি দেখানো অথবা মূল্যায়ন করা, দুটোই ছোটলোকি ব্যাপার স্যাপার জয়ের কাছে। অন্তত মুস্তাকিনের পরাগ হয়ে যাবার বিষয়টা নিয়ে প্রশ্ন করেনি, তাতে জয় অবাক হল। রূপকথা জেদ ধরে বসে থাকে, আমি কোথাও যাব না। কি করবে তুমি? আসলে আপনি থাকলে আমি আমার কাজে সামান্য অপ্রস্তুতবোধ করতে পারি। মেয়ে লোক, তার উপর। কি বলো? মেয়ে লোক? তাচ্ছিল্য হাসে রূপকথা, নারী বিদ্বেষ বা অবমাননা যায়নি এখনো। অন্তু, তুমি কি করলে এতগুলো দিনে? ওর ভেতরে এখনো পৌরুষ অহংকার ভরপুর দেখছি। কথা না বাড়াই, কথা আপা। পরাগের সাথে চলে যান। যাব না আমি। বলেছি তো। আর কোথায় যেতে বলছ? জয়ের চোখে মুখে নিদারুণ গাম্ভীর্য। সোফাতে বসে টাখনুর কাছের প্যান্ট ঠিক করছে অকারণে। ঢোকার পর মুচকি হেসে পরাগ একবার অন্তুকে জিজ্ঞেস করেছিল, ভালো আছেন ম্যাডাম? অন্তু বিনিময়ে কেবল অতিসামান্য হেসেছিল। সে বুঝছে,
জয়ের মতো ধূর্ত শেয়াল অকারণে এমন একটা জায়গায় আসার লোক নয়। জয় খানিক বাদে আচমকাই হাসল, কেমন অপার্থিব ভয়ানক সেই হাসি রূপকথাকে বলল, যান, দেখা করে আসুন একবার। কাঠের এই বিদেশি গর্ণের বাড়িটা রাজন আজগর পলাশকে উপহার দিয়েছিলেন। বাগান বাড়ি অবসর কাটানোর জন্য ভালো। চমকপ্রদ সুন্দর বাড়ির ভেতর বাহিরের পরিবেশ। বেসমেন্টের দরজা ঠেলে রূপকথা ভেতরে ঢোকে। ঘুটঘুটে অন্ধকার, কারো রুদ্ধশ্বাসের ভোঁতা আওয়াজ পাওয়া যাচ্ছে। আলো জ্বালায় রূপকথা। মেঝেতে পড়ে আছে পলাশ, ডান পায়ে শিকল আটকানো। সেটা না থাকলেও ছোটার ক্ষমতা নেই। শরীরে ড্রাগের মাত্রা অত্যাধিক। 2 দিন মেলাটোনিন পুশ করা হয়নি, অর্থাৎ পলাশ ঘুমায়নি 2 দিন। প্রায় মরণ সমানতা। তার একাধিক মানসিক রোগের মাঝে তীব্র ঘুমহীনতা একটা। ওকে দেখে মনে হচ্ছিল মৃত্যুর পর একবার নরকবাস করে আবার পৃথিবীতে ফিরেছে। ফর্সা দেহটা ফ্যাকাশে হয়ে গেছে, যেন দেহের কোক্ত সবটুকু বের করে নেয়া হয়েছে কোনো চোষক দিয়ে। চোখের মণিতে রক্ত জমাট বেঁধেছে দানা হয়ে। শুধু হালকা আলোতে চোখের মণিটা জ্বলজ্বল করছিল। হাতের বিভিন্ন স্থানে ফুটো, এবড়োথে বড় ইঞ্জেকশন পুশট হয়েছে। তবু যেন কই মাছের জান। এই অবধি যে সাজাটুকু পলাশ পেয়েছে, যে কারো সাধ্যি নেই তা সহ্য করে বেঁচে থাকার। M-। 2 দিন আগে পলাশকে ধরে আনা হয়েছে এখানে। ক্রস ফায়ারের অর্ডার ছিল। পলাশসহ ওর দলের 18 জন অথবা বেশি এখনও দেশেই এবং তাদের মাঝে কমপক্ষে 15 জন সশস্ত্র দিনাজপুরে অবস্থান করছিল। সরাসরি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন টিম রাজধানী থেকে নাজিল হয়েছিল পলাশের খাতির করতে। বছরের পর বছর ধরে রাজন আজগর দেশের টেরোরিজমে বহুত অবদান রেখেছেন। তার রাখা অবদানে মানি লন্ডারিং তার মাঝে অন্যতম কঠিন এক অপরাধ। যদিও এটা গোটা বাংলার সর্বত্র ও সর্বোচ্চ প্রচলিত অপরাধ, তাই এটাকে অপরাধ না বলা ভালো। কারণ মানি লন্ডারিং কার্যক্রমটা আম জনতার দ্বারা সাধারণত ঘটে না। এটা ঘটে দেশের উচ্চাসনে বসে থাকা তথাকথিত জনপ্রতিনিধিদের দ্বারা অথবা তাদের সাপোর্টে থাকা ক্রিমিনালদের মদদে, যাদেরকে রাজনীতিবিদ বলা হয়, জনসেবক ও উন্নয়নের কর্ণধারও বলা হয়। তারা কিছু করলে নিশ্চয়ই জনগণের ভালোর জন্যই করেন। দেশের অর্থসম্পদ চুষে নিয়ে গিয়ে বিদেশি ব্যাংকের লকার ভর্তি করাটা নিশ্চয়ই এক প্রকার দেশসেবাই। হোক সেটা নিজের দেশের পেছনে মেরে অন্য দেশের অর্থব্যবস্থাকে সাপোর্ট করা। এই অর্থ চোরাচালানের কাজে রাজনীতিবিদ ও সন্ত্রাস গোষ্ঠী একে অপরের তালাচাবি। একটা ছাড়া আরেকটা অচল। সন্ত্রাসরা সাধারণত পুঁজিবাদের নামে বিশাল ব্যবসার মতো দেখতে একটা ক্ষেত্রে তৈরি করে, তার মাধ্যমে দেশের বাইরে একদম নিরাপদ উপায়ে অর্থ চালান করার সুগম সুযোগ করে দেন দেশের সম্মানিত উচ্চশ্রেণীর জনপ্রতিনিধিগণ। অথচ এই অর্থ আসছে কোত্থেকে এবং মূলখাত কোথায়, তা জানার উপায় থাকে না হাত বদল হতে হতে। সর্বশেষে যে হাত থেকে অর্থ হস্তান্তর হয়, তা দেখে লাগে অর্থ পুরোটাই বৈধ, এক লিগ্যাল বিজনেস ইন্টারেস্ট টাইপ কিছু। অপরাধ কোথায় এই অর্থে? মূলত পলাশের মাধ্যমে চালান করা অর্থগুলোর অধিকাংশ ছিল দেশের জনপ্রতিনিধিদের দেশ শোষিত মাল। ভদ্র ভাষায় রাজনৈতিক দুর্নীতির মুনাফা। সেটার একটা দৃশ্যমান খাত ছিল রাজন আজগরের বিশাল কারবার, মাদক, পতিতাবৃত্তি, চাঁদাবাজি, সম্পত্তি নিলাম, পাচার, জুয়া ইত্যাদি। পলাশ দিনাজপুরে একজন টাটকা চাঁদাবাজ, সুদখোর।
তাদের মূল কারবার রাজধানীতে। বিভিন্ন স্থানে আবাসিক হোটেল, ক্যাসিনো, জাল টাকা, নারী ব্যবসা প্রভৃতির ধান্দা সব রাজধানীতে চলে। প্রথমত 2002-এ দেশ থেকে প্রায় সন্ত্রাসবাদ নিপাত হয়েই গেছিল অপারেশন ক্লিনহার্টের বদৌলতে। এর কিছুকাল পর রাজধানীতে ঢাকার সর্দার ইন্ডাস্ট্রিজের মালিক জুলফিকার সর্দারের নাতির হাতে পলাশের বাবা খুন হল। পলাশের কিছু করার থাকল না। মূলত তখনই পলাশ ভার্সিটির পড়া ছেড়ে পুরোদমে অন্ধকার রাজনীতি ও কাকার কারবারে মনোনিবেশ করে। কিন্তু সর্দারের নাতির কাছে ঘেঁষার মতো শক্তি হয়ে উঠল না তার। তারপর সবকিছু দমে গেছিল। এবং কি থেকে কি হল, সর্দারের নাতি অ্যাস্ট্রয়েডটা কোথাও গুম হয়ে গেল যেন। তার সন্ত্রাসীর ধারা ছিল কেমন যেন। নিজে এক মাফিয়া ও পুঁজিবাদী ব্যবসায়ী, অথচ তার হাতে অসংখ্য পলাশেরা ঝলসে মাটি হয়ে গেছে। সেই এক মহাপ্রলয়ের নাম ছিল রুদ্র ইয়াজিদ। এরপর যখন 2008-এর নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মহাজোট দেশের ক্ষমতায় এলো, রাজন আজগর ও পলাশ নতুন উদ্যোগ ও উদ্যমে জেগে বসল। হামজা তখন উঠতি রাজনীতিবিদ। ভার্সিটি, যুব সমাজ ও ছাত্র সংগঠন তার অধীনস্থ প্রায়। তখন তার উঠাবসা শুরু হলত উচ্চশ্রেণীর রাজনীতিবিদদের সঙ্গে। পলাশ ও রাজন হামজাকে হাতে করল, হামজাও পলাশকে সঙ্গ দিল নিজের স্বার্থে। জয় আমির তখন 21 বছরের তরতরে যুবক, অনার্স প্রথম বর্ষের ছাত্র। তার কলেজ জীবন শেষ হয়ে ত্রাসের পথের যাত্রা শুরু হয়েছে। এরপর রাজন আজগর যেমন রাজধানীতে নতুন নতুন রাজনীতিবিদদের সহচর্য পেতে শুরু করলেন, কারবারেও লক্ষ্মীর ভাণ্ডার খুলে পড়ল। পলাশকেও আর নিজের নামের ভীতি গড়তে বেগ পেতে হয়নি। গরিব কৃষক থেকে শুরু করে সর্বসাধারণ, মুদি ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী অথবা কেউ একটা একাধিকতলা বাড়ির পিলার গাড়লেও চাঁদার দায় জিম্মি হয়েছে, তার বদলে বউ থেকে শুরু করে ঘরবাড়িসহ তাদের শেষ সম্বলটুকুও পলাশের হয়েছে। বাংলাদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন সংস্থা গঠিত হল -2012-তে। সৈয়দ মুস্তাকিন মহান তখন সেই সংস্থার নতুন পিবিআই অফিসার। তার পোস্টিং ছিল ঢাকাতে। ঢাকাতে রাজন আজগরের ব্যবসায় অপরাধের তদন্ত করতে গিয়ে খুঁড়তে খুঁড়তে সেই জাদ্রেল আইন কর্মকর্তা এলো দিনাজপুর। পলাশের এখানকার কারবারে সেটাই আইনত প্রথম বাধা, এবং তা ছিল মুস্তাকিনের দ্বারা। কিন্তু মুস্তাকিন মহানের এই দুঃসাহসিক কর্মকেই তার কাল হতে হল। কারণ এটাই বাংলার নীতি, মূলত রাজনীতি। মুস্তাকিন মহান কেঁচো ইতোমধ্যেই খুঁজে পেয়ে গেছিল, বহু প্রমাণ আর তথ্য একত্র করে ফেলেছিল। তাকে আর কিছুদিন খুঁড়তে দিলে সরাসরি সাপের পুরো বংশধর টেনে বের করে আনত। সেই সুযোগ তো দেয়া যায় না। এর মাঝে সে একবার গেল কারাগারে জামায়াত শিবিরের এক বন্দী কর্মীর সঙ্গে দেখা করতে। ব্যাস, জনসেবকদের কাজ সহজ হয়ে গেল। পিবিআই অফিসার সৈয়দ মুস্তাকিন মহান একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও সে দেশদ্রোহী মনোভাব পোষণ করে এবং দেশবিরোধী ও জঙ্গি গোষ্ঠীর সাথে লেওয়াজ রয়েছে তার। সুতরাং তাকে বরখাস্ত করা হল। বন্দীরা হল যুদ্ধাপরাধী সব। তাদের সাথে দেখা করা অপরাধ, এবং সেই অপরাধে বরখাস্ত কর্মকর্তা সৈয়দ মুস্তাকিন মহান কাজ থামিয়ে দিলে বোধহয় বেঁচে থাকত কিনা বলা যায় না। কিন্তু তার কার্যক্রম চলছিলই। এতে করে গোপনে তাকে সরিয়ে দেবার অর্ডার এলো, যেটা কোনো পার্টির লোক অথবা পলাশ শখের সাথে করে দিত। অথচ তাদের শিকারকে ছিনিয়ে নিল একদিন জয় আমির। সালটা 2013-এর মাঝামাঝি। জয় আমির মুস্তাকিন মহানকে খুন করে ফেলল।
যখন মুমতাহিনার কেসটাকে মিছেমিছি হ্যান্ডেল করছিল মুস্তাকিন নামধারী পরাগ আজগর, তখন তার কাছে একটা হুমকিস্বরূপ চিরকুট এসেছিল। ধারণা করা হয় ওটা পাঠিয়েছিল মুরসালিন মহান অথবা ওদেরই কেউ। দুদিন আগে রাত 2টোর দিকে পলাশ ছিল তার দিনাজপুরের 3 নম্বর আবাসে। ওটা চেহেলগাজীর মাজারের অদূরে ঢাকা দিনাজপুর মহাসড়কের পাশে 3তলা বাড়ি। ওর বাড়ির সীমানা থেকে 4 ফুট দূরে পাশের দোতলা বিল্ডিংটা একটা এনজিওর অফিস। এই বাড়িতে কিছু অস্ত্র, ক্যাশ টাকা নেবার উদ্দেশ্যে ওখানে যাওয়া তার। সেই রাতেই তার দক্ষিণ দিনাজপুর হয়ে হাকিমপুর দিয়ে হিলি বন্দরের ওপারে বাংলাদেশ ও ভারত সীমান্ত পেরিয়ে চলে যাবার কথা ছিল। হিলি বন্দরে পলাশের ভারতীয় মাল আসে মাঝে মধ্যেই। বহু চেনাজানা লোক আছে, কিন্তু ব্যাটালিয়ন ফোর্স যে রেডি এবং পলাশকে তাকে রেখেছে তা পলাশ জানত না তখনও। মাঝার মরার আগে জয়কে পলাশের সম্ভাব্য অবস্থান বলেছিল, কিন্তু হামজার কাছে খবর এলো সে দেশ ছাড়ছে। বড় অঙ্কের একটা ক্যাশপাতি থাকে ওই বাড়িতে। দেশ ছাড়ার আগে ওই বাড়িতে যাওয়ার সম্ভাবনা 90%। এটা কথায় কথায় পরাগ জেনে গেছিল। তথ্যটা সেই আইন সংস্থার কাছে পৌঁছে দিয়ে সেরেছে লোক মারফতে। জয়ের মুখের বাংলা গালিও শুনতে হয়েছে এর বদলে, অকাম থাপানো সারা। একটা কাম করে রেখে দিলা, তোমার তরস হয় না? এতকাল বাল চেটে খাইছ, এখন আর সইতেছিল না? তোমার শ্বশুরাব্বাদের যদি বলতেই হয় তো কি আমি বলতে পারতাম না? এবার যদি কোনোভাবে পলাশ হাতছাড়া হয়ে যায়, পুলিশ যদি ওকে ধরে ফেলে, ওর বদলে তোমার কোরবানি হবে বিনা চাঁদে। সম্বন্ধীর চেংড়া আমার। পরাগ খিচে উঠল, কথাবার্তা সাবধানে বলবে। পলাশকে তোমার অথবা পুলিশের হাতে দেওয়ার সাথে আমার সাধ নেই, আমি শুধু চাই ও শেষ হয়ে যাক। তুমি তোমার মতো ভাবছ, আমি আমার মতো ভেবেছি। একটু খেটে ধরো। ও এখনো ওই বাড়িতেই আছে। পারলে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নাও। মনে রেখো, ও কিন্তু একা না। ওর কাকার রেখে যাওয়া চেলা এসে দিনাজপুর জুটেছে ওকে সঙ্গ দিতে। বেস্ট অফ লাক। পলাশ তখন মাতাল। সবকিছু গুছিয়ে রেখে সোফায় বসল। শরীরটা আওলে গেছে। কয়দিনের হয়রানিতে যাচ্ছে তাই হাল। পরাগকে না মেরে যাওয়ার ইচ্ছে ছিল না পলাশের। তার কানে সবই এসেছে, পরাগ কি করেছে। খাওয়াপড়া দিয়ে পালন করে তার সহায়তায় ধ্বংসের মুখ দেখা, আবার তাকে জীবিত রেখে ফেরারি হওয়া পলাশের সই ছিল না। তবু এই অবস্থায় দেশের মাটি তার কাল। তাই কিছুদিন দেশের বাইরে আন্ডারগ্রাউন্ড থেকে পড়ে আবার ফেরাটাই বুদ্ধিমানের লক্ষণ। সব পরিকল্পনা পাক্কা তার। কিন্তু রূপকথা, সেই বাগানবাড়িতে তখনও 10-12 বার কল করেছে, রূপকথা রিসিভ করেনি। পলাশের মাথায় আগুন জ্বলছিল। ইচ্ছে করছিল পরাগকে পড়ে মারলেও উচিত আগে বউটাকে অন্তত মেরে রেখে যাওয়া। ঘরের বউয়ের বিপদের সময় এমন জোচ্চুরি শোয়া যায় না। তখন রাত 12টা পার। ভাবাও যায় না আইনের বিচ্ছুগুলো এই অসময়ে হানা দিতে পারে। ওর যাত্রা শেষ রাতের দিকে। আজ বন্দর, আগামী রাতে বর্ডারের ওপার। কিন্তু তার আগেই বাড়ি ঘিরে পুলিশের সাইরেন বেজে উঠল। পলাশের বিশ্বাস হচ্ছিল না। সে ভাবল বেশি মাল খাওয়ার কারণে এমনটা হচ্ছে। ততক্ষণে লোহার গেইটে তাণ্ডব শুরু হয়েছে। প্রাচীরের ওপরে কাচের টুকরো থাকায় প্রাচীর টপকানো যাচ্ছিল না। দারোয়ান ছুটে এলো, পলাশ ভাই, পুলিশ আইছে ভাই। সামনে পিছনে চারদিক খালি পুলিশ।
বাড়ির পেছনে ছোট্ট ডোবা, তার ওপারে একটা আমবাগান। সেই আমবাগানে পলাশ জুয়ার আসর বসাত মাঝে মধ্যেই। ওখানেই রুদ্র ইয়াজিদ পলাশের বাপকে মেরে দাফন করে রেখে গিয়েছিল। হাতটা কবরের ওপর ফুলের তোড়ার মতো বিছিয়ে রেখে গিয়েছিল। সেটা দেখে টের পেয়েছিল কবরে ওর বাপের দেহ শোয়ানো। পলাশের বাড়ির মূল ফটক ভেঙে কালো পোশাকের ফোর্স ঢুকল ভেতরে। রাইফেল, পিস্তল রেডি। পলাশ অনেকটা বেহেড তখন। টলমলে পায়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে দরজাটা বাইরে থেকে আটকে দিল। প্রাচীরের সাথে বাড়ির ব্যাকসাইডে আসার যে রাস্তাটা সেটাও আটকানো। পিছনের দরজাটা না ভাঙা অবধি অন্তত সময় পাবে পলাশ। ছোট্ট পুলটা পেরিয়ে যাবার সময় ওপরতলা থেকে আলো পড়ল ওর ওপর। দ্রুত লুকিয়ে পড়ল ঝোপের আড়ালে। পেছনের দরজা অবধি আসতে একটু ঘুরতে হবে ওদের। বাড়ির নকশা জটিল, কিন্তু ততক্ষণে বাহিনীর কয়েকজন সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেছে। সেখান থেকে গোটা বাড়ির বাইরে আশপাশ ও প্রাচীরের ভেতরটা চোখের আয়ত্তে। পলাশ আটকা পড়ে গেল প্রায়। কম বেশি 10-15 জন বাড়ির ভেতরেই ঢুকে পড়েছে, বাইরে আরও আছে। পলাশ ঝোপ থেকে বেরোতেই তাকে উদ্দেশ্য করে ফায়ার করা হবে, এতে সন্দেহ নেই। ক্রসফায়ার জায়জ হয়ে আছে ওর জন্য। ওর দলের গুলি করা লাগবে না, শুধু পুলিশের একপাক্ষিক গুলি করে পলাশকে ঝাঝরা করেও ক্রসফায়ারের নামে চালিয়ে দেবে। অথচ পলাশের বাহিনী কাছে কোলে ঘেঁষার সুযোগ পাচ্ছে না আপাতত। পলাশের নিষেধ আছে। পরিকল্পনা নম্বর 2 ওটা। পলাশ জানত না ঠিক কবে বা কখন, তবে এটা ঠিকই জানত, দেশ ছাড়ার আগে একবার জীবনমরণ ঝুঁকি পাড়ি দিতে হবে। যেহেতু তার প্রতিদ্বন্দ্বিতা জয়হামজার সাথে, সুতরাং পরিকল্পনা নং 2-তে আছে, যদি কোনোভাবে পলাশ গ্রেফতার হয়েও যায়। কারণ চট করে রাজন আজগরের ভাতিজা পলাশকে ক্রসে দেবে না আইনরক্ষা বাহিনী। তারা এতটা ন্যায়প্রায়ণ হলে তো পলাশরা জন্মাতেই পারত না। তাই পলাশ যদি পাকে পড়ে যায়, সে কোনোভাবেই বাঁচতে চাইবে না, বরং গ্রেফতার হতে চাইবে। জয়হামজা যতদিন বাইরে আছে, তার জন্য কারাগারের চেয়ে নিরাপদ জায়গা নেই। আর বাংলাদেশের কারাগার হল সবচেয়ে বড় কারবারের জায়গা। বিচারের পর পলাশের যদি ফাঁসির আদেশও আসে, তবু সে কারাগারে নিরাপদে সময় পাবে। সুতরাং তখন বাইরে থাকা দলের লোক সরকার প্রধান অথবা বাহিনীর মূল হোতাদের মাঝে কারো সঙ্গে র্যাকেটিয়ারিং টাইপ কিছু মিছেমিছি তামাশা খাড়া করে, বিনিময়ে গোপনে পলাশের মুক্তি দাবি করবে। এতে পলাশ বরং আরও সরকারি কর্মকর্তাদের হেফাজতে কারামুক্তি ও আত্মগোপনের সুযোগ পাবে। এই পরিকল্পনাকে মাথায় রেখে পলাশ বসে রইল ঝোপের মাঝে। দোতলার জানালা দিয়ে দুজন কর্মকর্তা মেশিগান তাক করে আছে। তবে গুলি চালাচ্ছে না, চালায় অসাধারণত। এরকম একটা সাংঘাতিক অপরাধী মবস্টার যদি হাতের মুঠোয় থাকে, তাকে গুলি করার মানেই হয় না। জিজ্ঞাসাবাদ ও বিচার এবং আইনত শাস্তি এদের জন্য অবধারিত। প্রায় মিনিট 5 পরে পলাশ যখন দুহাত উঁচু করে আত্মসমর্পণ করে ঝোপ থেকে বেরিয়ে এসে বাগানের খোলা পুলের পাশে দাঁড়াল, তখনই একদম গটগটিয়ে নেমে এলো অনেক জোড়া পা। দ্রুত দৌড়ে এলো পলাশকে ধরতে। পলাশ হাসছে। নির্লজ্জের মতো সেই তার চিরায়ত প্যাচপ্যাচে হাসিতে জ্বলজ্বলে চোখ দুটো আরও ভয়ানকভাবে জ্বলছে। ওকে এসে 4 জন ঘিরে ধরলে পলাশ কেবল দুহাত বাড়িয়ে দেয় হাতকড়া পরতে। তখনই বিকট আওয়াজে কানে তালা লেগে গেল। পলাশকে ঘিরে ধরা 2 জন পুলিশ ধপ করে পড়ে গেল নিচে। সময় থেমে গেছে যেন। ভোঁতা হয়ে গেছে কান সকলের। তীক্ষ্ণ স্নাইপারের ফায়ারিং সাউন্ডে। সাধারণত স্নাইপার ব্যবহার করা হয় চোরা খুনে।
এমন পরিস্থিতিতে ক্রস ফায়ারিং প্রচলিত বেশি। তিনতলার ছাদের ওপর যারা দাঁড়িয়ে ছিল তাদের মাঝে একজন শেষ। বাকি দুজন তার দিকে ছুটে যায়। গোটা বাহিনী লণ্ডভণ্ড হয়ে গেল 3 অফিসারের এমন আকস্মিক মৃত্যুতে। তাদের বসের নজরে ঠিকই পড়ল ফায়ারিং পাশের সেই এনজিওর বিল্ডিং থেকে হয়েছে। কিন্তু কোনো জানালা বা ছাদ কিছুই বোঝা গেল না। বাকি 2-3 জন তখন পলাশকে সামলাতে এগিয়ে আসে, তখনই একাধারে 5-6টা আগুন লাগা ককটেলের বোতল একযোগে ছুটে এলো প্রাচীরের ওপাশ থেকে। এমন আকস্মিক আততায়ী হামলায় গোলমাল বেঁধে গেল একটা। এরকম সশস্ত্র গোলাগুলি, সেটাও অদেখা কোনো আততায়ী দল অথবা কেউ। পলাশের হাসি অল্প দ্বিধান্বিত হয়ে উঠল। তার দল এমন করবে না বোধ হয়। তাহলে চলবে।